হ্যালো মেহেরপুর, ভালোবাসায় ভরপুর ছোট্ট জেলা মেহেরপুর। আজকে এই ছোট্ট জেলাকে আপনি আর আমি একসাথে উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে মেহেরপুরের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মেহেরপুর। মেহেরপুর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি প্রাচীন জনপদের নাম। ঠিক কোন সময় অবিভক্ত নদিয়ার এই প্রাচীন জনপদ গড়ে ওঠে তা সঠিকভাবে জানা যায়নি, তবে জনশ্রুতি আছে রাজা বিক্রমাদিত্যের সময় এখানে জনপদ গড়ে ওঠে। মেহেরপুর নামকরণ সম্পর্কে এখন পর্যন্ত দুটি আনুমানিক তথ্য জানা যায়। একটি হচ্ছে ইসলাম প্রচারক দরবেশ মেহের আলী নামের একজন ব্যক্তির নামের সাথে সামঞ্জস্যতা রেখে 16 শতকের দিকে বা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণের সৃষ্টি হয়। দ্বিতীয় দিকটি হচ্ছে পূর্ববঙ্গের রেলওয়ে বাংলার ভ্রমণ গ্রন্থের বিখ্যাত বচনকার মিহির ও তার পুত্রবধূ খনা ভৈরব নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করত। তার নাম অনুসারে প্রথমে মিহিরপুর এবং পরবর্তীতে মিহিরপুর অপভ্রংশ হয়ে নামকরণ করা হয়েছে মেহেরপুর। শুরুতেই শহর থেকে মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব কেদারগঞ্জে, সেখান থেকে 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাব মুজিবনগর দেখতে। বর্তমানে এখন আমি যেখানে আছি ঠিক এইখানে বসে বাংলাদেশের সর্বপ্রথম অস্থায়ী রাষ্ট্র গঠন করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি এখন আছি বাংলাদেশের মেহেরপুরের জেলার ঐতিহ্যবাহী মুজিবনগরে। বাংলাদেশের মেহেরপুর জেলার এই মুজিবনগর স্থানটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। কারণ এইখানে এই যে মুজিবনগরের এইখানে 1971 সালে 17 এপ্রিল সর্বপ্রথম অস্থায়ী যে সরকার গঠন করা হয়, সেই সরকারের শপথ গ্রহণ হয়। তখনকার সময় যে সরকার গঠন করা হয়, সেই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিল নজরুল ইসলাম এবং ওই সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, যিনি এই স্থানটির নাম মুজিবনগর করে। তখনকার সময় সরকারি নথির শীর্ষে লেখা থাকতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর এবং বাংলাদেশের ঠিকানাই ছিল এই মুজিবনগরে। কিন্তু 1971 সালে যখন তার পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, সেই পর্যন্তই কিন্তু বাংলাদেশের অস্থায়ী সরকার এই মুজিবনগরেই ছিল। আসলে এই জায়গাটিতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। অনেক বড় একটি জায়গা এবং এই ডিসপ্লে আপনি আগে কখনো দেখেননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ হচ্ছে এই ডিসপ্লের চারপাশে ঘুরে 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 আপনি বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সকল কিছুর ধারণা নিতে পারবেন এবং ডিসপ্লে দেখতে পারবেন যে কিভাবে আসলে বাংলাদেশের মানচিত্রটা গঠন হয়েছে। এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেয়েছি। সত্যি কথা ভীষণ ভালো লাগতেছে। দেখি ঘুরে ঘুরে আরও কি কি দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিসপ্লে করা আছে, কিভাবে বাঙালি পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের সময় কি হয়েছিল, কিভাবে শপথ গ্রহণ করা হয়েছিল, কিভাবে বাঙালি জাতির কাছে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, সমস্ত কিছু ডিসপ্লে কিন্তু এই মানচিত্রের উপর দেওয়া আছে। আসলে বাংলাদেশে অস্থায়ী সরকার যে সর্বপ্রথম এই মুজিবনগরে গঠন করা হয়েছিল, সেই ইতিহাস আরও সুন্দরভাবে প্রচার করার জন্য আর কি এই সুন্দর আর কি মানচিত্রের মধ্যে এই ডিসপ্লেগুলো করা হয়েছে এবং জায়গাটিকে একেবারে বাঙালির সামনে খুব সুন্দর করেই প্রেজেন্ট করা হয়েছে। আসলে আমি গর্ববোধ করি বাঙালি হয়ে এবং এত সুন্দর জায়গায় আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আপনি যদি মেহেরপুরে আসেন অবশ্যই অবশ্যই এই মুজিবনগরে আসবেন, কারণ এই মুজিবনগর বাঙালি জাতির ইতিহাসের ঐতিহ্য একটি নগরী বা ঐতিহ্য একটি স্থান।
আসলে এই মুজিবনগর জায়গাটা অনেক বড় এবং খুবই সুন্দর করে এই জায়গাটিকে সাজানো হয়েছে। এখানে আসলে আপনি ফুল দেখতে পারবেন, আসলে ফুলের গাছগুলো দেখতে খুবই সুন্দর। আর পাশেই রয়েছে খুবই সুন্দর একটি শহীদ মিনার। আপনি যদি সকালবেলাতে শহীদ মিনারে যান খুবই সুন্দর একটি ভিউজ পাবেন। অ্যান্ড খুবই কাছে এখান থেকে মাত্র 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন ভারত বাংলাদেশ বর্ডারে। এখন আমরা সেখানেই যাচ্ছি। আমার পিছনে একটি গেট দেখতে পাচ্ছেন, এটি কোনো পার্কের গেট না বা কোনো কিছুর গেট না, এটি হচ্ছে বর্ডার গেট। আর হচ্ছে আমার অনেক পিছনে আছে মেইন বর্ডার গেট, সাধারণত সাধারণ মানুষজন এই পর্যন্ত আসতে পারে। আর এটি হচ্ছে মুজিবনগর বর্ডার গেট। আর ওই পাশে ভারত, আর ভারতের ওপাশে হচ্ছে হৃদয়পুর। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা জাস্ট এই পর্যন্তই আসতে পারবেন। হ্যাঁ, ওই যে সীমানা পিলার আছে, এখান থেকে সীমানা পিলারও দেখা যায়। আর হচ্ছে বর্ডারটাও কিন্তু দেখা যায়। জাস্ট একটা ভাইব আছে যে বা ভালো লাগবে যে না আপনি বাংলাদেশ আর ভারতের সীমানায় আসতে পারবেন। অ্যান্ড আসতে হলে আপনার মুজিবনগর থেকে মাত্র 10 টাকা পার পারসন রিক্সা বা ভ্যান ভাড়া লাগে। সো অবশ্যই ওখান থেকে হচ্ছে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে এখানে এসে দেখে যাবেন যে আমি বাংলাদেশের আর ভারতের বর্ডারে আছি। এখানে অসংখ্য মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও আসবেন। সাধারণত বর্ডারের কাছে আসলে মন এমনি ভালো হয়ে যায়। তাছাড়া এখানে সবুজ পরিবেশ আপনার মন ভালো করিয়ে দিবে, কারণ এখানে সবুজ ফসলি জমি দেখলে মনে হবে যে চারদিকটা সবুজে ঘেরা এবং সবুজ গালিচা দিয়ে সাজানো। আসলেই খুবই সুন্দর পরিবেশ, আপনার মন ভালো করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা এই সুন্দর পরিবেশ থেকে মাত্র 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে সরাসরি চলে যাব এখানে সুন্দর একটি পার্ক, যেটির নাম অনন্যা পার্ক। আমি এখন খুবই সুন্দর একটি পার্কে আছি, যদিও পার্কের ভিতরে এখন আমি প্রবেশ করি না, কিন্তু প্রবেশের আগে আমার টিকিট কাটা লাগছে। টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। আর এই পার্কটির নাম হচ্ছে অনন্যা পার্ক। অ্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গেট, অ্যান্ড গেটের 2টি জলপরি রয়েছে এবং জলপরি আপনাকে স্বাগত জানাচ্ছে। এখন গেটের ভিতরে যাব এবং পার্কটি ঘুরে ঘুরে দেখবো আর দেখাবো এবং এনজয় করব। আসুন। অনন্য পার্ক, আসলে পার্কের গেটটা যতটা সুন্দর পার্কের ভিতরে অতটা ভালো লাগবে না আপনার, কারণ কোনো তেমন একটা রাইড নেই। শুধুমাত্র একটা ট্রেন আছে আর হচ্ছে একটা বাচ্চাদের একটা রাইড আছে, আর কিছু ডিসপ্লে আছে। ছোটো একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার মধ্যে হরিণ আছে, বানর আছে, বিড়াল আছে। মানে হচ্ছে কি উপরে ফিটফাট ভিতর থেকে সদরঘাটের মতো এই আর কি। কিন্তু এখানে হচ্ছে আপনি বসার মতো অনেক জায়গা পেয়ে যাবেন। কফি শপ আছে, কফি খেতে পারবেন। অ্যান্ড সবুজ একটা প্রকৃতি পেয়ে যাবেন। দেখা যায় কি মুজিবনগরে অনেক রৌদ্র থাকে, তো ওখানে আমবাগান আছে, যারা আমবাগানে বসতে চায় তারা বসতে পারে। কিন্তু যদি চায় যে না একটু পার্কে এসে খুবই সুন্দর একটা সময় কাটাবে প্রিয় মানুষটাকে নিয়ে, তাহলে এখানে আসতে পারে। আর নয়তো পার্কে এসে তেমন একটা মজা লাগবে না বা মজা পাবে না, কারণ এখানে ঠিক তেমন একটা কিছু নেই উইদাউট ডিসপ্লে। সো যারা অতিরিক্ত আর কি ফ্রেশনেস না চাচ্ছেন এখানে না আসাটাই ভালো। এখন এখান থেকে সরাসরি 50 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাব এখানকার বল্লভপুর গির্জাতে। আমার পিছনে খুবই সুন্দর একটি মিশনারি আছে এবং ছোটোর মধ্যে এই মিশনারিটি খুবই সুন্দর, এবং এই মিশনারিটির অবস্থান হচ্ছে বল্লভপুরে। আপনারা যদি মেহেরপুরে আসেন তাহলে বল্লভপুরে আসলেই কিন্তু আপনারা এই সুন্দর মিশনারিটি দেখতে পারবেন। আসলে এই ছোট মিশনারিটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। আপনি এখানে আসলে একটা মাঠ দেখতে পারবেন, একটা মিশনারি দেখতে পারবেন, অ্যান্ড ফুল দিয়ে খুবই সুন্দর করে এই মিশনারিটা সাজানো। আপনি যদি এখানে আসেন আপনি ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। অ্যান্ড বিভিন্ন ধরনের ফুল আছে। আমি হচ্ছে এখানে আসলাম অ্যান্ড ফুল দেখে আমার মন ভালো হয়ে গেছে। যদিও মিশনারির ভিতরে কিন্তু ভিডিও করার অনুমতি নেই, বাট মিশনারির ভিতরটাও খুবই সুন্দর। আপনারা যদি সময় পান অবশ্যই হচ্ছে মুজিবনগর দেখে যদি সময় থাকে আপনার হাতে তাহলে এখানে আসবেন। দেখবেন যে ছোটোর মধ্যে এই মিশনারিটি দেখতে পেরে আপনার ভীষণ ভালো লাগবে, যেমনটাই আমার লেগেছে। তো অবশ্যই সময় পেলে এখানটায় হয়ে যাবেন। মিশনারি দেখা শেষ করে এখন এখান থেকে মাত্র 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাব রসিকপুর সুইচ গেটে।
বর্তমানে আমি মেহেরপুরের খুবই সুন্দর একটি জায়গায় আছি, যদিও মেহেরপুর খুবই ছোট একটি জায়গা এবং ছোটোর মধ্যে দেখার অনেক কিছু আছে। তার মধ্যে কিন্তু এই আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা অন্যতম, এটা হচ্ছে রসিকপুর সুইচ গেট। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে কিন্তু ভৈরব নদী, এবং ভৈরব নদীর উপরেই কিন্তু এই সুইচ গেটটি নির্মাণ করা। আর হাতের ওই পাশে কিন্তু আরও বড় সুইচ গেট নির্মাণ করা হচ্ছে। অ্যান্ড শর্টমোট মিলিয়ে কিন্তু জায়গাটা আপনার কাছে ভীষণ ভালো লাগবে, কারণ এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বেড়িবাঁধের উপর বসে তারপরে সুইচ গেটের উপর বসে আপনারা খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন অ্যান্ড ভিডিও করতে পারবেন। আসলে নদীর পরিবেশ সবার কাছেই ভীষণ ভালো লাগে। আমার এই পাশে কতগুলো হাঁসের বাচ্চা আছে, এই বাচ্চারা হচ্ছে সাঁতার কাটতেছে, দেখতে বেশ ভালোই লাগে। এপাশে একজন আঙ্কেল, উনি হচ্ছে মাছ ধরতেছে, ওই পাশে হচ্ছে মানুষের তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করতেছে। সব মানে সর্বমোট মিলিয়ে আপনি গ্রামের একটা পরিবেশ পাবেন, কত সুন্দর সতেজ বাতাস আপনি এখানে পাবেন। আর এখানে বসাটা আমি মনে করি অন্যতম ভাগ্যের একটা বিষয়। এখানে বসলে খুব সুন্দর সুন্দর ছবি আপনি তুলতে পারবেন। তার খুব সুন্দর করেই হচ্ছে এই জায়গাটুকু সাজানো হয়েছে। আপনি হচ্ছে শীতকালে আসলে কিন্তু এই জায়গাটা খালি পাবেন আর হচ্ছে ছবি তুলতে পারবেন। আর যদি বর্ষার সিজনে আসেন তখন তো এখানে পানিতে থই থই করবে, আর ওই যে সুইচ গেট থেকে পানির প্রবাহ আর কি নামবে, তখন দেখতে নাকি আরও বেশি সুন্দর লাগে। সো যারা বর্ষার সিজনে আসেন, শীতকালে আসেন, অবশ্যই জায়গাটায় আসবেন, ভালো লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু সুইচ গেটটি, কিন্তু এখান থেকে কিন্তু এখন পানির প্রবাহ হয় না, বিকজ এখন এটা শীতকাল, তো এখানে এখানে পানি নেই। কিন্তু বর্ষার সিজনে আপনি যদি আসেন, এখানে পানি প্রবাহটা দেখে আপনার মন ভরে যাবে। আর এখানে আশেপাশে সুন্দর একটি পরিবেশ আছে, আপনার ভীষণ ভালো লাগবে। একটি বিকেল বা একটি সন্ধ্যা কাটানোর জন্য বা বিকেল থেকে সন্ধ্যা কাটানোর জন্য এই সুইচ গেটটা কিন্তু খুবই সুন্দর একটি প্লেস। তো মেহেরপুরে যারা আসে তারা কিন্তু চেনে এই সুইচ গেটটা, এবং এখানে কিন্তু হচ্ছে বিনোদনের জন্য বা খুব সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু তারা আসে। তো আপনি যদি মেহেরপুরে ঘুরতে আসেন কখনো, অবশ্যই অবশ্যই এই সুইচ গেটটি হয়ে যাবেন। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। এখন এই সুইচ গেট থেকে 20 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাব কেদারগঞ্জ বাজারে, সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব শহরে, এবং শহর থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব কাথলি বাস স্ট্যান্ডে, সেখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব কাথলি বাজার, এবং সেই বাজার থেকে 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যাব কাথলি মঠ দেখতে। আমার পিছনে খুবই ছোট একটি মঠ রয়েছে এবং খুবই সুন্দর একটি মঠ। এই মঠটির নাম হচ্ছে কাথলি মঠ। মেহেরপুর জেলার গাংনী উপজেলায় কাথলি নামক গ্রামে একেবারে মাঠের মধ্যেই এই মঠটির অবস্থান। দৃষ্টিনন্দন এই মঠটি কিন্তু ছোট একটি মঠ, বাট খুবই সুন্দর দেখতে। আপনি যদি দেখেন যে পাশে একটি গাছ রয়েছে এবং মাঠের মধ্যে খুবই সুন্দর একটি মঠ। এবং আপনি যদি হচ্ছে আরেকটু দূরে যান, এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটার পর সেখানে কিন্তু বড় মন্দির রয়েছে, আপনি কিন্তু ওই মন্দিরগুলো দেখে আসতে পারেন। যদিও আমার বড় মন্দির বা হচ্ছে নূতন মন্দির পছন্দ না, আমার হিস্টোরিক্যাল প্লেসই পছন্দ, তাই আমি এটাই দেখতে আসছি। অ্যান্ড সত্যি কথা বলতে এখানে আশেপাশের পরিবেশ মিলিয়ে মঠ খুবই সুন্দর লাগে। আপনি যদি সময় পান, অবশ্যই অবশ্যই এই যে 1000 বছরের ঐতিহ্য এই যে মঠ, কাথলি মঠ, এই মঠটি দেখে যাবেন। সত্যি কথা বলতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে এই মঠটি। আর আপনি যদি এখানে আসেন, গ্রাম বাংলার চিত্র আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ, মানে আমি এত সুন্দর দৃশ্য গ্রাম বাংলার এটা কখনো হয়তোবা দেখিনি। চারদিকে শুধুমাত্র হচ্ছে ফসলি জমি এবং ফসলে ভরপুর। আপনি হচ্ছে আরেকটু সামনে গেলেই ইন্ডিয়ার বর্ডার পেয়ে যাবেন, ওখানে হচ্ছে ইন্ডিয়ার ব্যারাঘাট আছে, ওই পাশেই কিন্তু ইন্ডিয়া। সো এখানে আসলে কিন্তু আপনি একাধারে অনেক কিছু দেখতে পারবেন। এই যে গ্রাম বাংলার প্রকৃতি দেখতে পারবেন, মঠ দেখতে পারবেন, ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন। সত্যি কথা, আপনার মন প্রাণ দুটোই ভরে যাবে।
এখন এই মঠ থেকে 30 টাকা ভ্যান ভাড়া দিয়ে সরাসরি চলে যাব ভাটপাড়া নীলকুঠি দেখতে। আমার পিছনে একটি দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন। মূলত এটি কোনো বাড়ি না, এটি হচ্ছে ভাটপাড়া নীলকুঠি, যেটি ইংরেজদের শাসন, নিপীড়ন এবং অত্যাচারের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। মূলত এই নীলকুঠিটা নির্মাণ করা হয় 1858 থেকে 1859 সালের দিকে, কিন্তু মূলত 60 সালের দিকে, মানে 1860 সালের দিকেই আর কি নীল বিদ্রোহ শুরু হতে থাকে এবং সেটি পরক্রমে হচ্ছে জোরালো হতে থাকে এবং পরবর্তীতে অনেক শ্রমিকের প্রাণের বিনিময়ে এই যে নীল আন্দোলনটা একেবারে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নীলকুঠি এটার নাম কেন? মূলত নীল চাষ করা হতো ইংরেজদের শাসন আমলে। তখন এই যে এখন যে হচ্ছে এই যে মেহেরপুরে বা আশেপাশে এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন যে খালি জমিতে, ফসলি জমিতে হচ্ছে ফসল চাষ হচ্ছে, কিন্তু তখনকার সময়ে শুধুমাত্র ইংরেজরা তাদের লাভের জন্য বলেছে শুধুমাত্র নীল চাষ করতে, এবং নীল চাষ করে একটা পর্যায়ে হচ্ছে এইখানে জমা রাখতো, এই যে নীলকুঠিতে জমা রাখতো, তার ফলে এটার নাম হয়েছে নীলকুঠি। এবং এই যে নীল চাষের ফলে কিন্তু হচ্ছে এলাকার ফসলি জমিগুলো নষ্ট হয়ে যেত এবং ফসল উৎপাদন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই জনগণ এটা বুঝতে পেরে, বা হচ্ছে জনগণের যে নেতা ছিল, ছোট ছোট যে লিডার ছিল, তারা বুঝতে পেরে নীল বিদ্রোহ শুরু করে। আমার পিছনে একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন। শহীদ মিনারটা খুবই সুন্দর। মূলত হচ্ছে এখানে ডিসি পার্ক করা হয়েছে এবং এই জায়গাটাকে একটু সংস্করণ করা হয়েছে। এখানে মানুষ ঘুরতে আসে এবং এই পার্কের সৌন্দর্য সাথে সাথে উপভোগ করে। ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চাদেরকে নিয়ে আসলে এই পার্কে অনেক মজা করতে পারে। অ্যান্ড আমার পিছনে যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে নাকি 1 কিলোমিটার দূরে হচ্ছে 7 জন শহীদের হচ্ছে মাজার আছে। তো ওই শহীদদেরকে হচ্ছে স্মরণ করার জন্য এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। এলাকার মানুষের মুখের থেকে আমি এটা শুনতে পেরেছি, যদি আমি এর বিষয়ে হচ্ছে আর কিছু জানি না, এখানে কোনো কিছুই লেখা নেই। তারপরও এই যে সর্বমোট মিলিয়ে যে হচ্ছে এই যে নীলকুঠি, এই যে শহীদ মিনার অ্যান্ড এই যে ডিসি পার্ক, সমস্ত কিছু মিলিয়ে জায়গাটাকে মোটামুটি খুবই সুন্দর লাগে। মেহেরপুর অন্যতম হচ্ছে পর্যটন কেন্দ্র হচ্ছে এই ডিসি পার্ক বা হচ্ছে ভাটপাড়া নীলকুঠি। তো অবশ্যই আপনি যদি সময় পান এখানে আসবেন।